যাওয়া যাক সেলুলার জেল দেখতে। টয়লেট यहीं पे, এমনকি স্বাধীনতা সংগ্রামীদেরকে দিয়েই কিন্তু জেলটা বানানো হয়েছিল। তো এখানে আর কি প্রতিচ্ছবি বানানো আছে। তো এইটার মধ্যে ওটা রাখা আছে, বাকি এখন লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে। তো ভাই আমি এখন ভিতরে আছি। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। এখন আমি আছি আমার হস্টেলে। তো আজকে আমার তৃতীয় দিন আন্দামানে। তো এখন আমি আছি আমার হস্টেলে, এবং হস্টেলে আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই পাওয়া যায়, এবং মাঝে মাঝে ব্রেকে আপনারা যদি চা চান তো চাও পাওয়া যায়, এমনকি এখানে র চা পর্যন্ত পাওয়া যায়। তো আমি র চা খেতে ভালোবাসি, তাই আর কি আমার জন্য এখানে র চা দেওয়া আছে। আর আমি খাবারও অর্ডার করেছিলাম, যেটা আমার এসে গেছে। খাবার খেয়ে এবার রওনা দেবো। আজকে আমরা দেবো জেল পরিদর্শনে। কিন্তু জেল পরিদর্শনে যাওয়ার আগে একটা কথা বলি, সেলুলার জেল তৈরি হওয়ার আগে কিন্তু ভাইপার আইল্যান্ডে ছিল কিন্তু ফাঁসির কাঠ। তো দেখাই যায় ওখানে ফাঁসি তো দেয়াই হতো, এবং বলা হয় যে মহিলাদেরকে নিয়ে যাওয়া হতো। কিন্তু এই সেলুলার জেল বা এইখানে মানুষকে মানে স্বাধীনতা সংগ্রামীদেরকে বেঁধে রাখার আগে বা নিয়ে এসে রাখার আগে ভাইপার জেল কিন্তু খুব বেশিভাবে আর কি ব্যবহার করা হতো। ওইখানে কিন্তু মানুষদেরকে রাখা হতো। ওটা হচ্ছে একটা ছোট্ট মতো দ্বীপ যেখানে রাখা হতো, এবং তারপরে যখন এখানে রাখা হয় মানে এই পোর্ট ব্লেয়ার এরিয়ায়, তারপরে ধীরে ধীরে যখন কয়েদিদেরকে দিয়েই আর কি জেল তৈরি করানো হয়, তখন কিন্তু ওখান থেকে শিফটিং করে এদিকে নিয়ে আসা হয়। তখন ওখানে ওই জায়গাটা শুধুমাত্র রয়ে গেছিলো ফাঁসি দেওয়ার জন্য। তো মেয়েদেরকে আলাদা করে ওই দিকে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হতো, মেয়েদেরকে এখানে সেলুলারে দেওয়া হতো না। ভাইপার এই জন্য বলা হয় তার কারণ ওখানে একটা জাহাজ আর কি ধাক্কা খেয়ে ধ্বংস হয়েছিল ইংরেজদের, তো তার নাম ছিল ভাইপার। তো তার ধ্বংসাবশেষ এখনও দেখা যায়, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন ওখানে যাওয়ার জন্য কোনো মানে আর কি আমাকে দিচ্ছে না ইনফরমেশন বা অ্যালাউ করছে না, যার জন্য আমি ওখানে যেতে পারছি না। আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। খুবই ছোট্ট একটা দ্বীপ এবং অনেক পুরনো, মানে সেলুলার বা পোর্ট ব্লেয়ারের আগেকার ওখানে অস্তিত্ব দেখা যায় অনেক কিছুই। তো সেই হিসাবে ওখানে তো যাওয়া হচ্ছে না, যাওয়া যাক সেলুলার জেল দেখতে। তো এখন আমি এসে গেছি সেলুলার জেলে, একদম বাইরের অংশে। হচ্ছে টিকিট কাউন্টার, ভিতরে আছে, টিকিট কাউন্টারে যেতে হবে। বাকি এখানে কিন্তু দেয়া আছে টিকিট কাউন্টারের ক টাকা কি মূল্য। টিকিট 2 ওকে। তো আমি এখানে টিকিট নিয়ে নিয়েছি। দুজনের টিকিট 60 টাকা নিয়েছে। তো দুজনের 60 টাকা। আমি এবার আমার বন্ধু যাচ্ছি দুজন মিলে, তো তার জন্য 60 টাকা নিল। বাকি একজন হলে 30 টাকা। আর সেরকম ভিডিও ক্যামেরার কথা কিছু বললো না, যদিও আমার হাতে ক্যামেরা ছিল দেখেও, তারপরেও কিছু বলেনি। তো দেখা যাক। ভাই পুরনো পুরনো স্মৃতি। একটা জ্যোতি জ্বালানো আছে, মানে মশাল জ্বালানো আছে, আগুন জ্বলছে এখনো পর্যন্ত। এটা প্রথমেই এন্ট্রিতে ভিউ। আর এখানেও একটা মানে দুটো মশাল জ্বালানো আছে, এবং সামনে একটা স্মৃতিস্তম্ভ। আর এই হচ্ছে এন্ট্রি গেট সেলুলার জেলের। সিট রাখা আছে, যাওয়া যাক ভিতরে, যাওয়া যাক ভাই। ঘরটা এখানে মাঝখানে আছে, মানে ওদিকে একটা বিল্ডিং, এদিকে একটা আলাদা করে ঘর আছে। এর ভিতরে কিন্তু তৈরি করা আছে যে কিভাবে আর কি টর্চার করা হতো সেই সমস্ত জিনিসের। এখন আমরা দেখতে যাবো। কিন্তু ভাই এখানে প্রচুর টুরিস্ট। আর এদিকে হচ্ছে সেল। তো একটা দুটো কক্ষ দেখতে পাচ্ছি আমি বিল্ডিংয়ের। আর ওই হচ্ছে মাঝখানের টাওয়ার পয়েন্ট। ভাই প্রচুর টুরিস্ট এসছে এখানে। যাকে আমাদের কি, ফাঁকা হলে যাব। ভাই রাজস্থানি ড্রেস পরে আছে দেখুন। তো এটা হচ্ছে অয়েল মিল, দেখুন নিচে দেয়া আছে। আর ওদিকে একটা হাতল দেওয়া আছে, কারণ কয়েদিদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হতো এবং তাদেরকে দিয়ে কাজ করানো হতো প্রচুর নানান আলাদা ধরনের। আর সব থেকে বেশি যেটা করাতে হতো সেটা হচ্ছে নারকেলের তেল বের করানো, কারণ আন্দামানে প্রচুর নারকেল গাছ আছে, এবং তার থেকে নারকেল ছিলে তেল বের করতে হতো। নিচে একটা দা আছে, এইভাবে তখনকার দিনের প্রতিচ্ছবি করা আছে। ওটা হচ্ছে পেশা হচ্ছে। তো কয়েদিদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করানো হতো, এবং তারপরে মারাও হতো, টর্চারও করা হতো। আর এগুলো করতেন তার জন্য ওনারা চাইতেন যে এদের যা টর্চার হচ্ছে সেগুলোর পর যেন কেউ আর ব্রিটিশদের ওপর মানে আওয়াজ না তুলতে পারে, তার জন্য। তো এখানে দেখা যাচ্ছে চাবুক মারার প্রতিচ্ছবি। আর এখানে কয়েদিদেরকে যেভাবে বেল্ট পরিয়ে রাখা হতো হচ্ছে ওখানে তার একটা। আর এটা হচ্ছে চেন। এরকম বস্তায় তৈরি করা আছে ড্রেস।
পানিশমেন্ট ড্রেস। তো ভাই এটা হচ্ছে গিয়ে ওনাদেরকে পানিশমেন্ট দেওয়া হতো, তার জন্য এটা ছিল জামা, এটা পরানো হতো। তো দেখা যাক এবার অন্য জিনিসগুলো দেখি আমরা দেখবো, এবং সাথে সাথে ছোট্ট করে ইতিহাস জেনে নেব, কারণ বেশি বিস্তারিত বলার সুযোগ হবে না। প্রচুর ট্যুরিস্ট আমি দেখাচ্ছি, এইমাত্র এখানটা ফাঁকা হলো আর এই একটা গ্রুপ যাচ্ছে এবং প্রত্যেকটা সেলের ভিতরে প্রচুর মানুষ আছে। আমি জানি না কীভাবে কী করবো, এই জন্য আমার ট্যুরিস্ট প্লেস ভালো লাগে না। কিন্তু যেহেতু এখানে আসা আমারও একটা হলিডে, আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি, তো আমার হলিডেটাকেই ক্যাপচার করছি, তাই ভাবলাম যে করা যাক ভিডিও। এখন আমরা এসেছি যেখানে ফাঁসি দেয়া হতো, তার কারণ হচ্ছে গিয়ে সেলুলার জেলের একদম পয়েন্টে ছিল একটা টাওয়ার এবং 7টা এরকমভাবে বিল্ডিং মানে উইংস করা ছিল। এই 7টা উইংসের মধ্যে এখন 3টে বেঁচে আছে, বাকিগুলোকে ভেঙে হসপিটাল তৈরি করা হয়েছে। তো ওর ঠিক সামনেই ছিল আর কি টর্চার এরিয়া, ঠিক আছে। সাথে এখানে নারকেলের থেকে শুরু করে মানে নারকেল তেল বের করানো হতো কয়েদিদেরকে দিয়ে, এবং সাথে ওদিকে ছিল চিকিৎসালয় উল্টো সাইডে, মানে ওইদিকে গেটের দিকে, আর এইটা ছিল ফাঁসি দেওয়ার এলাকা। তো ফাঁসি দেওয়ার আমি কখনো ফাঁসি কাঠ বা ফাঁসি কীভাবে দেওয়া হয় সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করিনি। আচ্ছা यही से देखना पड़ेगा, अंदर जाने का कोई ये नहीं है। আচ্ছা, তো এখন আমরা দেখছি ওপরের ঘরটা যেখানে আর কি ফাঁসির দড়ি ঝোলানো আছে, 3টে পয়েন্ট করা আছে নিচে দেখুন, সাদা পয়েন্টে দাঁড় করানো হতো এবং তারপরে ফাঁসির দড়ি গলায় দেওয়া হতো, এবং ওখানে একটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু ক্লোজ করে, একটা লোহার ছোট্ট মতো রিং করা আছে। তো একসাথে কিন্তু 3জনকে ফাঁসি দেওয়া যেত এই রুমের মধ্যে। এবার দেখা যাক নিচেটা। এদিকে ভাই লিভার আছে, এই লিভারটা টেনে দিলে কিন্তু এই কাঠটা পুরোপুরি ওপেন হয়ে যাবে দুদিক থেকে। মানে আমি ভাবতাম হয়তো প্রথমে এদিকে সরে যাবে ওদিকে সরে যাবে, বাট না, এখন এসে দেখছি এটা মাঝামাঝি, মানে ওদিকে সরে যাবে এদিকে সরে যাবে। তো কয়েদি যেখানটায় দাঁড়িয়ে থাকবে তার দুদিক থেকে জিনিসটা সরে যাবে, তো নিচে নেমে যাবে এরকম ধরনের। বাবা, তো এই দিক দিয়ে হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা, এন্ট্রি। मुझे डर लग रहा है ভাই, নিচে যাচ্ছি, ভয় লাগতেছে। ওকে, তো এই হচ্ছে ঘর, যেখানে উপর থেকে ঝোলা অবস্থায় থাকা 3টি কয়েদির আর কি মৃতদেহ এই অবস্থায় ঝুলে থাকে, এবং এখানটা হচ্ছে পাত, এখানে নামানো হয় এবং তারপরে তাদেরকে জড়িয়ে টড়িয়ে নিয়ে এই দিক দিয়ে উঠে নিয়ে যাওয়া হতো। তো এখন ওপেন করা নেই, তো এই দিকের পাতগুলো সরে যেয়ে হতো, যদিও বড় কাঠ দিয়ে ঢাকা দেওয়া আছে। আমার বোধ হয় এই কাঠের সাথেই কোনো সিস্টেম করা আছে, যে হিসেবে ওই যে দেখুন ওদিকে একটা গ্রিল টানা, এদিকে একটা গ্রিল টানা। ভাই কি সিস্টেম, মানে এত খতরনাক ধরনের টর্চার হতো এখানে, যাতে ব্রিটিশের ওপর কেউ আওয়াজ তুলে না কথা বলতে পারে। কিন্তু ভাই আমরা ভারতীয়, আওয়াজ তো কি, আমরা আমাদের ভারত কাউকে দিচ্ছি না, তার জন্যই আজকে আমরা স্বাধীন, আর সমস্ত দেশের থেকে আমরাই সব থেকে ভালো অবস্থায় আছি। প্রচুর গরম এখানে, হ্যাঁ আমার হালই খারাপ হয়ে যাচ্ছে, চুলটাকে বাঁধি দূর। তো এই যে দেখুন সেলের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করছি। সেল মানে সেলুলার এই জন্যই পড়েছে, তার মনে হচ্ছে এখানে একটা করে সেল করা আছে প্রত্যেকটা কয়েদির জন্য। সেল মানে হচ্ছে একটা করে ছোট ছোট ঘর বা রুম, তো তার জন্য এটার নাম পড়েছে সেলুলার জেল। আচ্ছা, ভেতরে এন্ট্রি করে গেছি। ও মা গো, আমি ভাবছি পিছন দিক দিয়ে কী আওয়াজ আসছে, ভয়ও একটু কেমন আওয়াজ আসলো, গেট বন্ধ করে দিচ্ছে। ভাই আমি ধারণা করতে পারছি না, यार ठंडा है लेकिन मतलब यहाँ पे रहना बहुत बड़ी बात है यार। और भी सारा अलग-अलग डिफरेंट टाइप्स ऑफ सेल्स है, डिफरेंट टाइप का भी है, ये एक तरफ का मतलब एक तरफा है। আচ্ছা, এটা হচ্ছে কি একটা আলাদা ধরনের সেল, যেটা আমি একটু দেখিয়ে দিই। তো এখানে একটা দরজা, এদিকে আর কি খাবার দেওয়া নেওয়ার সিস্টেমের জিনিস ছিল, আর এদিকটা ওপরে একদম জানালা, আর এদিকটা নিচের একটা ভাগ, আমি জানি না এখানে কী রাখা হতো, জল বা অন্য কিছুর ব্যবস্থা কিনা জানি না। তো ভাই আমি এখন ভিতরে আছি, মানে হাড় প্রচুর খারাপ, মানে ঠান্ডা আছে ঘরটা, কিন্তু ঠান্ডা থাকা সত্ত্বেও মানুষকে এত অত্যাচার করা হতো এবং এখানে রাখা হতো যাতে একে অপরের সাথে কেউ কথাই বলতে পারতো না। দেয়াল ভাই এত চওড়া, আমার বডির 3 গুণ দেয়াল, এখানে কি অবস্থা যে হতো কয়েদিদের কে জানে। আর আমার এখন জয়দের কয়েদি থাকতে পারি, বাট লড়বো তো অবশ্যই ভাই, ঠিক আছে, কারণ এটা আমাদের পুরো শরীরে আছে, মজ্জায়। তা আমি এখন বন্ধ করে দিয়েছি, আমি বাইরে থেকে বেরিয়ে গেছি, কিন্তু সত্যি বলতে কি ভিতরে ঢোকার পর আমার এত
মানে একটা ঘুটান ধরনের হচ্ছিল এখানে আসার পর না, মানে যেন মনে হচ্ছে আমার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু চাটাই বিছানো আছে, মানে নতুনত্ব লাগিয়েছে চাটাই এখন ট্যুরিস্টদের আসার জন্য। তো এদিকটা হচ্ছে খাবার দেওয়ার জায়গা ছিল, লকে জাঙ্গাল পড়ে গেছে, এদিকে লক খোলা হতো, খাবার দেওয়া হতো, তারপরে আবার আটক করা হতো। তো এটা একমাত্র, এবং এটা ছিল তো ভাই এই লক হয়ে গেল, এবং এর দেয়াল এতটাই চওড়া যে এদিক থেকে লক তো কেউ খুলতে পারবে না, লক এত ভিতরে ভাই, ঠিক আছে, হাত এসে যেভাবে যাবে একমাত্র ভূত ছাড়া কারোর সম্ভব না, ঠিক আছে। আর এই হচ্ছে জেল, কিন্তু এই জেলের ভিতরে আমি দুটো ওখানে গর্ত দেখতে পাচ্ছি, আমি জানি না কিসের। टॉयलेट यहीं पे? ভাই খাওয়া থাকা পেচ্ছাপ পায়খানা সমস্ত কিছু এখানে, দেখুন কিভাবে দুটো এ করা আছে। আমার বোধ হয় এদিক দিয়ে ফেলার ব্যবস্থা বা যাই হোক একটা হবে, তাছাড়া এখানে এই সেলটা থাকার কোনো মতলবই নেই, কারণ ওদিক দিয়ে পুরোপুরি লক, নিচের দিকে গর্ত। এমনকি স্বাধীনতা সংগ্রামীদেরকে দিয়েই কিন্তু জেলটা বানানো হয়েছিল, এমনই পাষণ্ড এই ইংরেজরা ছিল, যে দেশের ঢুকেছে সে দেশের পুরো আত্মা খাঁচারাম ছাড়া করে দিয়ে, এবং তাদেরকে দিয়েই তাদের অপরাধের জিনিসগুলো করিয়েছে। কি অবস্থা। এখানে একটা রুম দেখুন পুরোপুরি আলাদা, কিন্তু এটার মধ্যে কোনো জানালা বলতে এই গ্রিল আছে, তাছাড়া আর কিছু নেই। আমি এখন ভিতরে এসেছি, কিন্তু এখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো গিয়ে ওপরে একটা আংটা মতো ঝোলানো আছে, দেখে মনে হচ্ছে এটা টর্চার রুম ছিল, ঠিক আছে, পুরোপুরি খালি, শুধু এখানে আংটা লাগানো আছে। তো আমার বোধ হয় এটা টর্চার জাতীয় কোনো রুম করা ছিল, কারণ এর মধ্যে কোনো গেট বা শিকল নেই, শুধুমাত্র এরকম ওপেন প্যাসেজ আছে কয়েদিদেরকে নিয়ে এসে গ্রিল বন্ধ করে টর্চার করার জন্য। তো এখানে আর একটা জেলের ভিতরে ঢুকছি, কারণ এখানে ছবি রাখা আছে একজনের, এবং এখানে একটা তক্তাপোষ রাখা আছে, সাথে তখনকার দিনের বাটি যাতে করে খাবার দেওয়া হতো। খাবার মানে কি, প্রচুরই বাজে। তো কয়েদিদের মধ্যে একজনের এখানে ছবি রাখা আছে, ইনি হলেন শচীন্দ্রনাথ সান্যাল, এনাকে আর কি এই কয়েদি এই রুমে রাখা হতো, আর এই রুমে রাখা হয়েছিল তার ব্যবহৃত বাটি এবং ব্যবহৃত তক্তাপোষ। তক্তাপোষ মানে কি, এটা আর কি ভাই জাস্ট একটা তক্তা, তো এইটার মধ্যে ওটা রাখা আছে, বাট বাকি এখন লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে, কিন্তু প্রচুর অন্ধকার। তো এই কক্ষটায় ওনার ছিলেন, এটা ব্লক নাম্বার 7 ছিল সেলুলার জেলের, কারণ 7টা ব্লক ছিল, 7টা ব্লকের মধ্যে এখন 3টে আছে, তো তার মধ্যে এটা 7 নাম্বার ছিল। আর এই ব্লকটার মাঝখানে এই হচ্ছে টাওয়ার, এই টাওয়ারটার ওপরে যাওয়া যায়, যাব আমরা, কিন্তু 7টা ব্লকে যাওয়ার জন্য নিচে থেকেও দরজা ছিল, ওপর থেকেও দরজা ছিল, এবং 3rd ফ্লোরে, মানে 3টে আর কি তলা আছে, 3 তলা পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানে ব্রিজ করা আছে ওইদিকেরটা, এবং মেন কথা হচ্ছে পুরোপুরি সমমাপে, এদিকেও আছে, এদিকেটা একটু বেশি লম্বা প্যাসেজ, ওইদিকে যে জেলের অংশটা ছিল ওদিক থেকে কভার করে নিয়ে ওটা এখন হসপিটাল বানানো হয়েছে। তো এটা হচ্ছে আলাদা একটা ব্লকে যাওয়ার জন্য, তো একটা দুটো ব্লক, আর এদিকে একটা 3টে ব্লক, এই 3টেই কিন্তু আছে। তো এখানে আর কি প্রতিচ্ছবি বানানো আছে, একটা মডেল এখানে, যে 7টা ব্লক দিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল, 7টার মধ্যে এই 3টে এখন রাখা আছে, বাকি ওগুলো নিয়ে নেওয়া হয়েছে। বাট ওইদিকে একটা ছোট মতো ব্লক আছে, 7টা ব্লকের মধ্যে দৈর্ঘ্যের মধ্যে ওইটা একটু বড় দৈর্ঘ্যের, এটা একটু বড় দৈর্ঘ্যের, এটা একটু মাঝারি, আর এই দিকেরগুলো একটু ছোট ছোট, মানে আয়তন হিসাবে এবং জায়গা হিসাবে আর কি তৈরি করা হয়েছিল। তো প্রত্যেকটা সেল কিন্তু সমান মাপের ছিল না, ছোট বড় ছিল। তো এখানে বাকি আর কি সেলুলার জেলের বাকি অংশ কিন্তু এই যে দেখুন রোড হয়ে গেছে এবং হসপিটাল তৈরি করে দেওয়া হয়েছে। তো এখন আমি এসেছি বাইরের দিকে, মানে এদিকে একটা ব্লক আর এদিকে একটা ব্লক। তো যেটা দেখানোর জন্য আমি এদিকে এসেছি সেটা হচ্ছে আমি এখন বাইরের দিকে, এদিকের যে মুখটা দেখুন, এদিকে কয়েদিদের যে সেলগুলো আছে সেই সেলের ফ্রন্টের দিকটা, তো ফ্রন্টের দিকে এইদিকে উইন্ডো আছে, প্রত্যেকটা কয়েদি নিজের সেলে থাকে, এবং মাঝখানে সরু প্যাসেজ আছে যেদিক দিয়ে মানে ওনাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করা হতো, এবং প্রত্যেকজনের হাতে পায়ে বেড়ি বাঁধানো থাকতো লোহার শিকল দিয়ে, লোহার ডান্ডি দিয়ে, এবং আলাদা ধরনের একটা। তো এই যে 3 ফ্লোরের এই যে প্যাসেজটার মুখ কিন্তু এদিকে, ঠিক আছে, আমার বলার কথা হচ্ছে, কিন্তু এই প্যাসেজটা মানে এই ব্লকটা দেখুন, এই ব্লকটার কিন্তু মুখ এদিকে না, এই ব্লকটার পিছনটা এদিকে, এবং ওখানে ছোট ছোট জানালা আছে যার মধ্যে এইভাবে খাঁজ করা আছে, এবং জানালার যে ঢালান সেই হিসাবে ওখান থেকে এইখানে কন্ট্যাক্ট করা
খুবই আর কি কঠিন ব্যাপার ছিল তখন দিনে। মানে একটা প্যাসেজ এই দিকে মুখ এবং দ্বিতীয় প্যাসেজের মুখ ওদিকে, তো কোনোভাবেই কয়েদিরা একে অপরের সাথে কন্ট্যাক্ট করতেই পারতো না। এরকম একটা মানে কিভাবে মাইন্ডটা তৈরি করেছেন, যেমন আমি বললাম যে ভাইপার জেলের পর এখানে করা হয়েছিল এবং কয়েদিদেরকে দিয়েই করা হয়েছিল। এবং এটা যখন করা হয়েছিল সবথেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছিল যে সেলুলার জেল তৈরি করার পর ওনারা বাগান টাগান সাফ করে নিজেদের জিনিস মানে জায়গা আরও বাড়াচ্ছিলেন, তখন কিন্তু কয়েদি এবং সোলজার সবাই ছিলেন। আর তখনই হয়েছিল আন্দামানিদের কিছু গ্রুপের হামলা কয়েদিদের ওপর, যাতে বেশ কয়েকজন কয়েদি মারা গিয়েছিলেন এবং অফিসারও মারা গিয়েছিলেন ইংরেজদের। তখন জানা গেল কিভাবে হচ্ছে, তখন দেখা গেল যে এখানকার যে মানে লোকাল বাসিন্দা, এখানকার যারা লোকাল বাসিন্দা মানে আন্দামানিজ, তারা কিন্তু প্রতিবাদ করছিল, কারণ তারা তখন জানে না এখানে কি চলছে বা বাইরে কি চলছে, তারা এখানেই থাকে, আইল্যান্ডের বাসিন্দা। তো সেই হিসাবে তখন তারা জঙ্গল না কাটার জন্য তারা যুদ্ধ আর কি ঘোষণা করেছিল, যেটাকে আবেদিনের যুদ্ধ বলে জানা হয়ে থাকে। তো সেই যুদ্ধও কিন্তু হয়েছিল, কয়েদিদেরকে পাঠানো হতো ব্রিটিশ থেকেই, ঠিক আছে। তো ওদের অতটা জানা ছিল না, তো ওরা যারাই আসতো জঙ্গল কাটতে বা কোনো কিছু করতে, ওরা তাদের ওপর হামলা করতো। তো এই হচ্ছে মানে আন্দামানিজদের যুদ্ধ, যেটা সেটাকে আবেদিনের যুদ্ধ বলে বলা হয়, ইতিহাসে স্বীকৃতি পাওয়া গেছে। তো এরকম একটা যুদ্ধ হয়েছিল এখানে, যেখানে লাইক লোকাল আন্দামানিজরা কিন্তু হামলা করেছিল, এরকম ধরনের। তো যাওয়া যাক এখন অন্যদিকে, ওপরে যাবো, ওপর থেকে একটু ভিউটা দেখতে চাই আর কি। কিন্তু এত ট্যুরিস্ট ভাই, এখানে কী করে দেখাবো, কী করে এক্সপ্লেন করবো, যা ছিল সব ভুলে যাচ্ছি। বাট ভালো লাগছে যে ইতিহাসে পড়া জিনিস এবং কালাপানির যে সাজা বলা হতো, শুনলেই বুক কেঁপে উঠতো। আজ আমি সেইখানে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর ইতিহাসের মানে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর জেলখানার সামনে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে খাতরনাক মানে জেলের চেহারা। আমি জাস্ট ভাবতে পারছি না যে মানে এত বলিদান দেওয়ার পর, ঠিক আছে, এত বলিদান দেওয়ার পর এত মানুষ মারা গেছিলো, প্রায় 80,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। তারপরেও আজকাল মানুষের মানে ভারতে থাকা কিছু মানুষের মানে বুক কাঁপে না বা এসব নিয়ে কোনো চর্চা নেই। তারা অনায়াসে আর কি ফালতু কাজকর্ম করে যাচ্ছে, খুন খারাপি, ডাকাতি, ঠিক আছে, মার্ডার করা, তারপরে মেয়েদের ওপর অত্যাচার, বউ বাচ্চা ছেলেদের ওপর প্রতি অত্যাচার, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো করে যাচ্ছে। মানে কি জানোয়ার তারা, মানে তারা ব্রিটিশদের থেকেও বেশি বড় জানোয়ার হয়ে গেছে যাকে বলা হয়। তো এই সমস্ত জিনিস ভাই বন্ধ করো, এই সমস্ত জিনিস দেখে শেখ ভাই, যাদের তোদের মাথায় ফালতু জিনিস আছে তারা শেখ এগুলো দেখে, যে একসময় একটা ভালো দেশকে, ভালো মানুষদের, কত মানুষের প্রাণ দিয়েছে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার জন্য। আর এরা স্বাধীনতা পাওয়ার পর নিজেদেরকে বড় বড় একটা রাক্ষসের তৈরি করে হ্যাঁ 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 করে বেড়াচ্ছে চারি জায়গায়। সিরিয়াসলি মানে কি বলবো, এদের বলা মানে নিজের ওপর গালাগালি করা, সিরিয়াসলি। ওকে চলো যাওয়া যাক। এটা হচ্ছে 6 নম্বর সেল, 6 নম্বর, 7 নম্বর আর ওটা হচ্ছে 8 নম্বর। তো 3টে সেল আছে, এটা 6 নম্বর। যাওয়া যাক। আর এদিকে কিন্তু জল ছিল, জল ড্রিঙ্কিং ওয়াটার ওদিকে পাওয়া যায় যেদিকে আমি দাঁড়িয়েছিলাম। আর আমি এখন এসে গেছি ভিতরে ভাই। এদিক দিয়ে কিন্তু ওপরে যাওয়ার আর কি, মানে প্রত্যেকটা সেলে ওপরে যাওয়ার এদিক দিয়ে সিঁড়ি করা আছে। তো আমরা এখন ওপরের দিকে যাব, বাকি এদিকের সেলটা একটু দেখে নিই। তো এই হচ্ছে সেল, মানে মোটামুটি একই ধরনের সেল করা আছে এবং মাঝে মধ্যে আর কি টর্চারিং রুম করা আছে একটা করে। ও বাবা, এখানে খাবার দেওয়ার ব্যবস্থা নেই কেন রে ভাই, বন্ধ করে দিয়েছে না তো? यहाँ पे खाना देने वाला पैसेज कहाँ है? खाना वो जैसे उधर था ना, जैसे एक अलग से पैसेज बना हुआ था खाना देने वाला, है नहीं? पीछे साइड नहीं है ना? बिना खिलाए रखते थे कैदी को। ये भाई এদিকের সেলগুলো দেখুন, এর আগে যে সেলগুলো দেখালাম এটা কিন্তু আলাদা। এর মধ্যে যদি সরকার বন্ধ করে দিয়ে থাকে তাহলে হয়তো হতে পারে, কারণ এখানকার স্ট্রাকচারটা আমার একটু আলাদা ধরনের লাগছে। যদি আপনাদেরও আলাদা লাগে বলতে পারেন আমাকে, বাট এখানে স্ট্রাকচারটা আলাদা লাগছে। তো সেই হিসাবে এইখানে লক আছে, এখানে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই এই পুরো সেলের মধ্যে, পুরো এই বিল্ডিংটার নিচের ফ্লোরের মধ্যে। বাকি ভিতরটা দেখি ভাই, ও ভিতরটা শান বাঁধানো আছে, ওখানের মতো ইটের খড়কুটি না, কারণ এটা 6 নম্বর সেলের এরকম অবস্থা। বাকি এখানে তো পুরো এই প্যাসেজে 6 নম্বর ব্লকের পুরো প্যাসেজে খাবারের জায়গা বন্ধ, খাবারের দেওয়ার মতো কোনো সিস্টেম না। আমার বোধহয় যাদেরকে না খাইয়ে টর্চার করা হতো, ঘানি টানানো হতো, তাদেরকে বোধহয় এখানে রাখতো সবথেকে বড় পানিশমেন্ট হিসাবে, হয়তো না খাইয়ে তারপরে আবার টর্চার করা হতো এবং কাজ করানো হতো। তো বেশিরভাগ মানুষ এভাবে টর্চার সহ্য না করতেও মারা যেত, আর বাকিদেরকে তো এরা মেরেই ফেলতো। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে ডাইরেক্ট আসার জায়গা।
এবং এই হচ্ছে নিচে যাওয়ার জায়গা, আর এই হচ্ছে ওপরে যাওয়ার জায়গা 3 নম্বর ফ্লোরে। তো ওপরে যাওয়ার আগে কিন্তু 1906 সালে কিন্তু প্রথম 200 জন মানে স্বাধীনতা সংগ্রামীকে, মানে যারা বিদ্রোহ করেছিল ইংরেজদের ওপর, তাদেরকে তুলে নিয়ে এসে রাতারাতি তুলে নিয়ে এসে তারপরে এখানে প্রথম রাখা হয়েছিল প্রথম 200 জনকে। এবং এর মধ্যে থেকে বেশিরভাগই ছিল আর কি পাঞ্জাব থেকে, আমাদের বেঙ্গল থেকে এবং সারা ভারত থেকে অনেকেই ছিল। আর তার সাথে পাকিস্তানি, বাংলাদেশি এবং বার্মা থেকেও মানুষকে এনে এখানে রাখা হয়েছিল। শুধুমাত্র ভারতের জন্য না, অন্যান্য আমাদের যে আশেপাশের দেশ আছে তাদের ওখান থেকেও কিন্তু ব্রিটিশ তুলে এনেছিল অনেক মানুষকেই। তো এখানে কিন্তু নাম দেওয়া আছে, এটা 10 নম্বর চার্ট দেখাচ্ছি আমি। এখানে দেখুন যারা বাংলা থেকে মানে বেঙ্গল থেকে আনা হয়েছিল তাদের পুরোপুরি সাল থেকে শুরু করে নাম এখানে খোদাই করা আছে। দেখুন এই হচ্ছে সাল, এটা হচ্ছে বেঙ্গলের 11 নম্বর চার্টে আছে এই নামগুলো, এবং তার ঠিক নিচে আসাম থেকে যারা ছিল তাদের নাম লেখা আছে। তো এদিকটা দেখা, এটা 12 নম্বর চার্টে আছে পাঞ্জাব থেকে যাদেরকে আনা হয়েছিল সেই সব মানুষদেরকে এখানে, এবং এটাও পাঞ্জাবের একটা চার্ট, সাথে অন্ধ্রপ্রদেশের, আর এটা উত্তরপ্রদেশের মানুষের চার্ট ছিল। এটা হলো গিয়ে অরিজিনাল টর্চারের জন্য যে মানুষকে দাঁড় করিয়ে বেত মারা হতো এবং অন্যান্য টর্চার করা হতো, এই হচ্ছে তার একটা পিস এখানে রাখা আছে একদম মিডল অফ দ্য পার্টে। তো আমি যেটা বলছিলাম যে সবথেকে বড় গ্রুপ ছিল আমাদের বেঙ্গল থেকে, এটা জানাই কথা যে আমরা সমস্ত কিছুতেই আওয়াজ তুলতে খুব ভালোভাবে পারি, আর সত্যিটাকেই সত্যি বলে মানতে পারি, মিথ্যে বললে মাথা ঘুরে যায় আমাদের। তো সেই হিসাবে আমরা কিন্তু সব থেকে আগে থাকি। সেই হিসাবে প্রথম বড় গ্রুপ বেঙ্গল, তারপরে পাঞ্জাব, তারপরে ছিল পাকিস্তানের করাচি থেকে এবং বাংলাদেশ থেকে, আর আসাম থেকে তো আমাদের ছিলই, আসাম, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এগুলো থেকে। আর এমনিতেও তামিলনাড়ু থেকে বেশিরভাগ মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অন্যান্য জায়গার পোর্ট এরিয়া এবং আলাদা এরিয়ার, মানে চাকরি হিসাবে, মানে তাদেরকে রাখা হয়েছিল যে এইভাবে কাজ করবে, এইভাবে মানে তাদেরকে কাজ করানো হতো সমস্ত কিছু দিয়ে, এবং তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে নেওয়া হতো। কিন্তু যারা যারা প্রোটেস্ট করতো এখানে এনে রাখা হতো। তো জেল কিন্তু তৈরি হয়েছিল, মানে শেষ হয়েছিল 1906 সালে। তো 1893 সালে কিন্তু শুরু হয়েছিল এবং শেষ করা হয়েছিল 1906 সালে, এবং তারপরে রাখা হয়েছিল এই জেলের মধ্যে। তো জেলের মধ্যে যারা যারা জেল কেটেছে এই জেল, তাদের কিন্তু নাম লেখা আছে এইখানে, এবং বিহার থেকেও আছে মানুষের নাম, অন্যান্য জায়গা থেকে হয়তো ততটা লেখা হয়নি এখানে, বাট জেলে যারা কাটিয়েছে তাদের। কিন্তু জেল কাটানোর আগেও কিন্তু অনেক মানুষকে আন্দামানে যখন জেল তৈরি হয়নি, যখন ওয়াইপার জেল ছিল, যখন ওখানে রাখা হতো মানুষদেরকে এবং তারপরে আন্দামানেও এসে ফেলে রাখা হতো। তো সেই সময় কিন্তু সেটা কিন্তু আরও আগে, কারণ স্বাধীনতার যুদ্ধ ব্রিটিশ আসার 1 বছর পর থেকে বা 6 মাস পর থেকে শুরু হয়েছিল, মানুষ থেকে থেকে কথা বলতে শুরু করেছিল এবং তারপরে একজোট হয়ে লড়তে শুরু করেছিল। তো এই দীর্ঘদিন 123 বছর, 24 বছর, 200 বছর এরকম ধরে যখন লড়াই চলছিল, তো জেল হওয়ার আগে যেটা ছিল সেই সময় কিন্তু শুধুমাত্র এখানে এসে রেখে দিত এবং তারপরে পরিষ্কার করা হচ্ছিল। তখন আর কি আন্দামানিজরা আর কি আওয়াজ উঠিয়েছিল, এখানকার লোকাল মানুষরা যুদ্ধ করেছিল। তো সেই সময়কার তখন মানুষকে যে রাখা হতো তখন কিন্তু কিচ্ছু ছিল না, এখানে ঘর ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র তাদেরকে একটা নির্জন দ্বীপে এনে ফেলা হতো এবং তারা এখান থেকে পালাতে পারতো না, কারণ চারিদিকে সমুদ্র, এবং সমুদ্রে ভেসে গেলেও তাদের মারা যাওয়া ছাড়া আর কিছু ছিল না, কারণ দূর দূর পর্যন্ত এখান থেকে ইন্দোনেশিয়া, বার্মা, আমাদের বেঙ্গল, বাংলাদেশ, ভারতের যে স্থলভাগগুলো ছিল সেগুলো অনেক অনেক দূরে ছিল। কি আওয়াজ! তো এদিকে একটা দেখাই, এটা হলো মহারাষ্ট্র এবং বিহারের চার্ট। তো 1868 সালে 238 জন মানুষ, মানে তখনও এখানে আর কি এনে রাখা হতো মানুষজনদেরকে। তো তখন কিন্তু এই জেল ছিল না, জেল হওয়ার আগে তখন কিন্তু 238 জন কয়েদি পালানোর চেষ্টা করেছিল প্রথমবার। তো তারা যখন সমুদ্রপথ দিয়ে পালানোর চেষ্টা করে আন্দামান থেকে, তখন কিন্তু তারা ধরা পড়ে, কারণ ব্রিটিশরা চারিদিক ঘিরে ছিল এই দ্বীপের এবং তারা সাঁতার কেটেও বেশি দূর যেতে পারতো না। তো সেই হিসাবে যখন তারা পালানোর চেষ্টা করে তৎক্ষণাৎ কিন্তু ধরাও পড়ে যায়, এবং ধরা পড়ার পর কিন্তু হয়েছিল সবথেকে করুণ ব্যবহার।
সেই করুণ ব্যাপারটা হয়েছিল, মেয়েদের ওপর প্রচুর অত্যাচার করা হয়েছিল, ছেলেদেরকে তৎক্ষণাৎ তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছিল এবং প্রচুর টর্চার করার পরও ফাঁসিতে ঝোলানো হয়েছিল। মানে পুরোপুরি একেবারে মৃত্যু দেওয়া হয়নি, প্রচুর টর্চার করে পুরোপুরি মানে 338 জনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আর মেয়েদের হয়েছিল আরও মর্মান্তিক, এবং মেয়েদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল নিয়ে গিয়ে ওই যে ভাইপার আইল্যান্ডে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছিল এইখানে পোর্ট ব্লেয়ারে। তো ওই ছিল সবথেকে বড় 238টা লাশ, এবং মারার পর ওরা কী করতো, সমুদ্রে ভাসিয়ে দিত এবং লাশগুলোকে। তো মাটি বা মুসলমানদের কবর দেওয়া হয়, খ্রিস্টানদের কবর দেওয়া হয়, হিন্দু বা অন্যান্য যে সমস্ত ধর্ম আছে তাদের যেভাবে আর কি করা হয় সৎকার, সেই সমস্ত কিচ্ছু তাদের কপালে জোটেনি। এবং এখানে যারা যারা মারা গেছে, মানে হাজার হাজার মানুষ, লাক্ষাধিক মানুষ বলা যেতেই পারে, তাদেরও হালও এইরকমই হয়েছিল, কারো জোটেনি। কিন্তু যখন স্বাধীনতা পাওয়ার পর, যখন সবাই স্বাধীন হয়েছিল, তখন কিন্তু যারা যারা থেকে গেছিলো তারাই কিন্তু আন্দামানে বসবাস করেছিল, অনেকে মেনল্যান্ডে ফিরে গেছিলো, কিন্তু সেটা পরে। তো যারা খুবই অল্প মানুষ বেঁচে থাকতে পেরেছিলেন, এবং আন্দামানে এমনও বাসিন্দা আছে যাদের পূর্বপুরুষ, মানে কিছু কিছু মানুষ 119 বছর এরকম ধরনের যে ব্যক্তি বা মহিলা আছেন যারা জেল খেটেছেন একদিন দুদিন বা অন্যান্য দিনের জন্য, তারাও কিন্তু এখনও এখানে বেঁচে আছেন এবং তাদের মুখ থেকে শোনা যেতে পারে, কিন্তু কোথায় থাকে আমার জানা নেই। কিন্তু আমার যে বন্ধু আছে তার ফ্যামিলি থেকে একজন আছে, তো সেই হিসাবে ও বলছিল ওর গল্প টল্প শুনেছে, ঠিক আছে। তো ও বলছিল যে মানে একদিনের জন্য নিয়ে আসা হয়েছিল, এবং তখন যুদ্ধ চলছিল, তো সেই হিসাবে যখন ইংরেজকে দেশ ছাড়তে হয়, এই সমস্ত কিছু ছাড়তে হয়, তখন আর কি জেল থেকে সবাই ছাড়া পায়, যারা যে কজন বেঁচে ছিল, তো তাদের মধ্যে একজন ওদের ফ্যামিলি থেকেও ছিল। তো খুবই করুণ এখানকার ইতিহাস ভাই। এমনকি ওদের ফ্যামিলি থেকে যারা ছিল তারা কিন্তু এখানে আমাদের ভারতীয় ছিল না, ওটা ছিল বার্মার। তো সব থেকে ইন্টারেস্টিং জিনিস এদিকে আমি আরে দেখাই যে শুধুমাত্র সেকেন্ড ফ্লোরের নামগুলো যথেষ্ট না, এখানে আরও নাম লেখা আছে, কারণ আমি ভাবছিলাম যে আর সব কয়েদিদের নাম কোথায়। জেল, আচ্ছা এখানে সেরকমভাবে সাল দেওয়া হয়নি, এখানে কিন্তু 1909 থেকে 1921 পর্যন্ত যারা ছিল, কিন্তু যাদেরকে মারা হয়ে গেছিল, যাদের পরিচয় মানে দেয়া নেই, মানে অসংখ্য অগণিত মানুষ আছে যাদের পুরোপুরি পরিচয় এখানে মেনশন করা নেই, তার কারণ তারা এই জেলের আগেও ছিল। তো এই হচ্ছে বাকি ব্লক, মানে ছোটো ছোটো ব্লকগুলোকে ভেঙে আর কি হসপিটাল এরিয়া তৈরি করা হয়েছে। কারণ আমি 3rd ফ্লোরে, এর থেকে ওপরে গেলেও কিন্তু আমরা দেখতে পাবো সুন্দর ভিউ। আরে বাবা, এ তো নিজেই যাবে ভাই, একে এত আমি বোর করে দিচ্ছি, ঠিক আছে, এর হাল খারাপ হয়ে যাচ্ছে, আমার বন্ধুর হাল খারাপ করে দিয়েছি আমি। চলুন যাওয়া যাক ভাই। পুরোনো কাঠের সিঁড়ি, এখনও সেই একই রকম ভাইব দিচ্ছে। ও তো এটা হচ্ছে ছাদের অংশ, এদিকটা দেখুন ছোট ব্লক, এদিকটা বড় ব্লক, আর ওদিকটাও বড় ব্লক আছে। তো ওদিক থেকে আর কি এন্ট্রি, 7 নম্বর থেকে না 8 নম্বর থেকে এন্ট্রি গেট আছে। আর এই হচ্ছে ফুললি টাওয়ার, এই টাওয়ারের ওপরে চড়েও আর কি পুরোপুরি ভিউ দেখা যায়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাকি এখানকার ইট দেখে মনে হচ্ছে এটা তাজা ভাই, পুরানো না, তাজা তৈরি করা হচ্ছে আই থিঙ্ক, বাট এখানকার কাঠের যে জিনিস এটা দেখে মনে হচ্ছে পুরানো। ভাই বোতল, এখানে ভাই ভারতীয়রা কোথাও শুধরাবে না ভাই, বোতলকে সিঁড়ির ওখানে গুজে রেখেছে, কারা এরা, মানে আমি দেখে এত রাগ ধরছে, ওখানে বোতল পড়ে আছে ভাই, নোংরা করা ছাড়া এদের কোনো কাজ নেই না। এরা আবার অন্য দেশের নিয়ে কথা বলে যে অন্য দেশে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ তাদের শাসন ব্যবস্থা ভালো। ভাই তাদের মানুষ ভালো, তাদের মানুষের বিবেক বুদ্ধি আছে, সাধারণ জ্ঞান আছে, তাই সেটা ভালো, ঠিক আছে। সিরিয়াসলি কাদের জন্য প্রাণ দিয়ে গেল আমাদের স্বাধীনতা আন্দোলনকারী পূর্বপুরুষরা, সিরিয়াসলি এদেরকে মানুষ করতে পারলো না কেউ। এই দেখুন পুরো অংশটা, এটা পুরো জেলের অংশটা এখান দিয়ে ভাঙা হয়েছে, এবং এখান থেকে চত্বর নিয়ে ওখান পর্যন্ত ব্লক তৈরি করা হয়েছে।
তো আমরা ভাই যেখান থেকে শিপ থেকে নেমেছিলাম ওর থেকে একটু আগে গেলেই আর কি ভাইপার আইল্যান্ড, ওখানে আইল্যান্ডটা খুবই ছোট, তো ওখানেও কিন্তু অনেক কিছু স্মৃতিশক্তি পড়ে আছে, কারণ যেই থেকে এই সেলুলার জেল তৈরি করার পর কেউ আর ভাইপারের অতটা ব্যবহার করতো না, শুধু ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেত। বাকি ওখানে মেডিকেল ব্যবস্থা ছিল, অনেক কিছু ছিল, এবং ওখানে ফাঁসি কাটও এখনো পর্যন্ত আছে ধ্বংসাবশেষ। তারপরে এমনকি ওখানে যে মানে থাকতো মানুষরা, তাদের ওইখানে বিল্ডিং ফিল্ডিং অনেক কিছু করা আছে এরকম ধরনের। তো ওখানে যাওয়ার আমার খুবই শখ ছিল, কারণ অনেক কিছু পুরানো দিনের জিনিস দেখা যেত ওখানে গেলে, কারণ এই সেলুলার জেলের থেকেও কিন্তু আগে ওইখানে যত কিন্তু কাণ্ড হতো, আর ওখানে অনেক কিছু রাখা আছে, বাট যাওয়া হচ্ছে না, কিছু করার নেই, ওখানে অ্যালাউ নেই মানুষের, কারণ অনেক ছোট টাপু, আর এমনিতেও এখানে সুনামি বা অন্যান্য জিনিসের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলও, এবং এই পুরো আইল্যান্ডের অনেকই ক্ষতি হয়, যেমন রস আইল্যান্ডের পুরো হাল খারাপ হয়ে গেছে, ওখানে আমি দেখালাম আগের ভিডিওতে ওখানকার ধ্বংসস্তূপারে। তো বাকি রস আইল্যান্ডের জন্য কিন্তু পোর্ট ব্লেয়ার বেঁচে গেছে এরকম একটা, তো আগে ছিল রস আইল্যান্ড রাজধানী, এখন কিন্তু পোর্ট ব্লেয়ার হয়ে গেছে। তো এখানকার ইতিহাস প্রচুর বিচিত্র, প্রচুর মানে আলাদা, আর বাঙালিদেরকে ব্রিটিশরা এখানে এনে রেখেছিল এবং ভারতীয়দেরকে রাখা হয়েছিল বলেই হয়তো এই জায়গাটার অধীন বা খোঁজ এইভাবে পাওয়া গেছিলো, না হলে এখানে টাপুর খোঁজও পাওয়া যেত না। কিন্তু আন্দামানিজ যারা এখানকার আছে রিয়েল, তারাও কিন্তু নর্মালভাবেই বসবাস করে, এবং কিছু মানে 7 ধরনের ট্রাইব আছে যারা আলাদা আলাদা জায়গায়, তার মধ্যে কমন শোনা যায় যে একটা সেন্টিনেন্ট আইল্যান্ডের, আর দ্বিতীয় কমন শোনা যায় যে জড়োয়া, কিন্তু তাছাড়াও আরও অনেক ব্রাঞ্চ আছে এখানে। কিন্তু নিকোবর যাওয়ার জন্য কোনো সুবিধা নেই, ওখানে পারমিশন ছাড়া যাওয়া যাবে না, পারমিশন গভর্নমেন্টের নিতে হবে, এবং গভর্নমেন্ট মানে পারমিশন ছাড়াও কেউ যেতে পারবে না, দিবেও না, আর এখানকার লোকাল মানুষও কিন্তু নিকোবর যেতে পারে না, শুধুমাত্র অফিসার্সদের জন্য অ্যালাউ আছে এরকম একটা, বা যারা নেভি বা মাছওয়ারা তাদের জন্য অ্যালাউ আছে। বাকি ওখানে থাকার ব্যবস্থা সেরকম কিছু নেই, জঙ্গলই আছে, কিন্তু আমার এই মানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট হলো না পূর্ণ, দেখা যাক, একদিন তো নিয়েই ছাড়বো। বাকি এখানে আসলে আপনারা কিন্তু যেতে পারেন 25,000 টাকায় ডে ট্যুর ভলক্যানো, মানে ভারতের মধ্যে যে জীবন্ত আগ্নেয়গিরি আছে সেইটা দেখার জন্য, এবং ওখানে আপনারা স্কুবা ডাইভিংও করতে পারেন ভিতর থেকে, পাহাড়ের ভিতরেও গিয়ে দেখতে পারেন সুড়ঙ্গ টুরঙ্গ। তো এইগুলো বলার মানে আমি নতুন করে বলছি, বাকি এগুলো আপনারা সবাই জানেন। ভাই এর ভিতরে ফাঁপা আছে, এটা কি আমি জানি না, এর ভিতরে কিছু রাখে কি না আমার জানা নেই। বাকি এখানে একটা স্ট্যান্ড তৈরি করা আছে, আর এই হচ্ছে পুরোপুরি ভিউ। দেখুন নিচে এত লোকের ভিড়, ঠিক আছে, মানে কীরকমভাবে তৈরি করেছিল, এখান থেকে সবাইকে নজর রাখা যেত, যেই ঘাঁটিতে থাকবে সে একটা মানুষকে দেখতে পাবে যে কীভাবে কোন মানুষটা কোথায় আছে। আর এত বড় প্রাচীর টোপকে, এত বড় ভয়ঙ্কর জেল টোপকে কারোরই পালানো সম্ভবই ছিল না। তো কয়েদিরা জানতো যে এখানে যদি মানে দেশ স্বাধীন হয় তাহলেই আমরা বাঁচতে পারবো, নাহলে আমাদের জীবন এখানেই শেষ, এরকম ধরনের। তো এখন আমি এসেছি 8 নম্বর ব্লকের দিকে। এই 8 নম্বর ব্লকের এদিকটা শ্যালতা ধরে গেছে পুরোপুরি, বিল্ডিংয়ের মধ্যে আর কি ঘাস টাসও জন্মে গেছে, আর ভিতরে কিন্তু ভগ্নাংশ আছে, মানে সাদা চুনকাম দিয়ে করা ছিল এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রায় খসেই গেছে উপরের দিক থেকে দেখতে গেলে। এদিকটা কিন্তু একদমই আলাদা লাগছে, আর প্রত্যেকটা ব্লকের একদম ফ্রন্টে এলে যেন মনে হচ্ছে ভাই পিছন দিকে কিছু নেই, জাস্ট এই ব্লকটাই আছে, কিন্তু এর পেছনেই কত ব্লক রাখা আছে, সত্যি আশ্চর্য জিনিস। এদিকের কারাগার চুনকাম খসে পড়েছে, লোহাতেও মরিচ ধরে গেছে, মানে মরছে যাকে বলা হয়, আর মরিচ বললে লঙ্কা ভাববেন, সেই লঙ্কা না, মরছে ধরেছে, এই যে পুরোপুরি খুলে গেল এরকম ধরনের। তো এখানকার কোনো দেখভাল করা হয় না, শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট বাগেরা ভিতরে দিয়ে রেখেছে, আমার বোধহয় এখানে কাজও চলছে। এই জেলটার হাল খুবই খারাপ অবস্থায় আছে, পুরোপুরি চোখলা উঠে গেছে, নাকি এরা উঠিয়ে সারাচ্ছে আমি জানি না। এদিকটা দেখুন মহৎ একটা গেট, বাবা যাওয়া যাক। ভিড় দেখুন ভিড়, এখানে গাইড বলে দিচ্ছেন এনাদেরকে যে কোন দিক দিয়ে যাবে কি করবে। প্রচুর মানুষ দেখা গেল, এই প্রথম এরকম দেশে ঘুরলে এরকমই হয় ভাই, দেশি মানুষ দেখতে পাওয়া যায়। জেল পরিদর্শন শেষে প্রবেশ করলাম মিউজিয়ামে, যেখানে সংরক্ষণ করা আছে পুরনো দিনের স্মৃতি হিসাবে কয়েদিদের পোশাক, উর্দু, হিন্দি, বাংলা নানান ভাষায় লেখা চিঠি, আত্মকথা, জীবনী এবং নানান জিনিসপত্র। আর্ট গ্যালারিতে তুলে ধরা হয়েছে বেদনাদায়ক মর্মান্তিক কিছু প্রতিচ্ছবি সেই সময়কার ব্রিটিশ দ্বারা করে থাকা অত্যাচার ভারতীয়দের প্রতি।
সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দামান আগমনের অমূল্য ছবি পর্যন্ত তুলে ধরা হয়েছে। সাথে রয়েছে এক বিশাল গ্যালারি, যেখানে রয়েছে অনেক মূল্যবান পুরানো দিনের ছবি, যেগুলো সচরাচর মেনল্যান্ডে আমাদের দেখাই যায় না। এবং তার সাথে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্য অনেক বিপ্লবী, তাদেরও ছবি এখনো পর্যন্ত আন্দামানের এই জেলের মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর আশ্চর্যজনক ব্যাপার যেটা আমার লেগেছিল সেটা হলো, আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে শুধু কল্পনাতেই ভেবেছি, কিন্তু এই মিউজিয়ামের মধ্যে অজস্র ছবি লাগানো ছিল যে কতজন মানুষ এই জেল খেটে গেছেন। আচ্ছা, অপ্রতিষ্ঠিতভাবে গৃহত্যাগের যে খবর আনন্দবাজার পত্রিকায় এসেছিল, তার একটা ছবি এখানে রাখা আছে। চেন্নাই, ও ওয়ানাকাম। I'm from Bengal. Bengal? Yeah, but I stayed 2 years in Chennai, so I just konjam terem. Like, Okay, I see. Am I correct? I see. We said Tata. Tata, I see. Am I correct? হ্যাঁ, বেঙ্গলি দাদু বেঙ্গলি বলছেন, আমি আসি, টাটা। তো এখানে কিন্তু অনেক মানে তখনকার দিনে যে তুঙ্গে ছিল স্বাধীনতার লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য, সেই সময়কার অনেক বিরল ছবি এখানে রাখা আছে নেতাজি গ্যালারিতে। এবং শুধুমাত্র নেতাজি না, আরও অন্যান্য মানুষরা অনেকেই আছেন এখানে ছবিতে, আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে তাই দেখাচ্ছি। এবং সব থেকে পুরানো এই দেখুন, এই কার, এখনও পর্যন্ত এটার ছবি এখানে রাখা আছে। আর নেতাজি সুভাষচন্দ্রের এই যে ঘোড়ায় চড়ার একটা অভিমূর্তি, এটা পর্যন্ত এখানে আছে। আর এদিকটাতেও কিছু একটা গ্যালারি দেওয়া আছে, বক্তব্য রাখা। এই যে গান্ধীজি এবং নেতাজির যে পরামর্শ, কথা বলা, এই মিটিং, এই যে দেখা করা মেজরের সাথে, সমস্ত কিছু। আরও একবার এই দিকের দেওয়ালে দেখা যাক। এই হলো ঝাঁসির রানী, এদিকে বন্দুকধারী বাঙালি বিপ্লবী, ভারতীয় বিপ্লবী। এই যে নেতাজির সামনে স্যালুট করা এক মহিলা বিপ্লবী, এদিকে যুদ্ধের কিছু অংশ।